invited today to deliver lecture in this prestigious platform on the topic related to manuscript. I am not specialist or expert of manuscript studies or manuscriptology, but I do comparative literature and translation studies. And currently I am running a research project which is sponsored by Indian Council of Historical Research, and in this research project I am working on the development of Indian literature in 3 presidencies of India, colonial India: Calcutta, Madras and Chennai. And when I started working on Calcutta presidency, Madras presidency and Bombay's presidency, especially on Calcutta's presidency and the role of Calcutta University and other learned societies in the development of Indian literature, I found there are significant contribution of manuscripts and manuscriptologists in the development of Indian literature in colonial India. Manuscripটের সঙ্গে আমরা দেখব যে যেমনভাবে কমলদা বলছিলেন যে ইন্ডিয়ান নলেজ সিস্টেম জড়িয়ে আছে। ইন্ডিয়ান নলেজ সিস্টেমকে যদি খুব ডিটেলে স্টাডি করতে হয়, খুব নিপুণভাবে গভীরভাবে দেখতে হয়, তাহলে ম্যানুস্ক্রিপ্টকে আমাদের বুঝতে হবে। ম্যানুস্ক্রিপ্ট সেই কালচার যেটা মানুষের পাবলিক লাইফ এবং প্রাইভেট লাইফ, কমিউনিটি লাইফ এবং প্রাইভেট লাইফ এই দুটোকে এক করছে। আমরা এরকম প্রচুর তথ্য পাই, গল্প উপন্যাসেও আমরা দেখি। রবীন্দ্রনাথের লেখা যদি আমরা দেখি তাহলে অসংখ্যবার পুঁথির কথা আমরা পাবো। রবীন্দ্রনাথের গল্প হতে পারে, উপন্যাস হতে পারে, নাটক হতে পারে, প্রবন্ধ হতে পারে, নানা প্রসঙ্গে পুঁথির কথা এসেছে। এবং আমরা এটা জানি যে পুঁথি এই শব্দটা এখনও তো আমরা প্রবাদের মতো ব্যবহার করি, যে পুঁথি পড়া বিদ্যা বা পুঁথি চর্চা করা ইত্যাদি নানা রকমভাবে আমরা প্রবাদের মতো করে ব্যবহার করি। কেন আমরা ব্যবহার করি? পুঁথি শব্দটা আমাদের মধ্যে প্রবাদের মতো কেন এলো? তার কারণ হচ্ছে পুঁথি এমন একটা সংস্কৃতি যে সংস্কৃতি আমাদের পাবলিক লাইফ এবং প্রাইভেট লাইফ, আমাদের একবারে গার্হস্থ্য জীবন এবং গোষ্ঠী জীবন, এই দুটোর মধ্যে সংযোগ রক্ষা করে সব সময়। আমরা এমন কোনো বাড়ি বা এমন বাড়ি খুবই কম পেতাম আজ থেকে 50-60 বছর আগেও, যে বাড়িতে একটি বা দুটি পুঁথি নেই। অর্থাৎ প্রত্যেকের মধ্যে পুঁথি পড়ার বা পুঁথি শোনার একটা সংস্কৃতি ছিল। পুঁথি এমন একটি সংস্কৃতি যা মানুষকে গোষ্ঠীবদ্ধ করে, কারণ পুঁথি কেউ পড়বে এবং বাকিরা শুনবে। পুঁথির সঙ্গে যেমনভাবে পড়া এবং লেখা এই দুটো প্রসঙ্গ জড়িয়ে আছে, তেমনভাবে শোনার একটা সংস্কৃতি আছে। তাহলে আমরা যদি পুঁথির ইতিহাস অনুসন্ধান করি, তাহলে আমরা আমাদের গোষ্ঠীগত শ্রবণের যে ইতিহাস বা শ্রবণের মাধ্যমে জ্ঞান চর্চার যে ইতিহাস, সেইটাকেও আমরা অনুসন্ধান করতে পারবো। অর্থাৎ কিনা পুঁথির ইতিহাস আমাদেরকে আমাদের গোষ্ঠীগত জ্ঞান চর্চার ইতিহাসের সম্মুখীন করে দেবে। তাহলে পুঁথি এমন একটা মানদণ্ড, যে মানদণ্ড আমাদের সাংস্কৃতিক ইতিহাস লিখতে সাহায্য করবে। কমলদা যেমন বলছিলেন যে ইন্ডিয়ান নলেজ সিস্টেম ডাজ নট মিন অনলি বেদাস, রাইট? ইন্ডিয়ান নলেজ সিস্টেম ইজ মাচ ওয়াইডার দ্যান দ্য বেদাস। এবং আমরা পুঁথি দেখলে সেটা বুঝতে পারি। পুঁথি হচ্ছে আসলে জাতীয় সংস্কৃতি। কেন বলছি জাতীয় সংস্কৃতি? তার কারণ গ্রামে গঞ্জে সর্বত্র আমরা পুঁথি পেতাম, এবং বিশেষ করে আরবান সেক্টরগুলোর থেকে বেশি রুরাল সেক্টরে, গ্রামগঞ্জতেই বেশি পুঁথি পাঠের সংস্কৃতি ছিল। তারপরে পুঁথি ক্রমশ আরবান অঞ্চলে এসেছে, আরবান অঞ্চল থেকে সেগুলোর মুদ্রণ হয়েছে, সম্পাদনা হয়েছে, এবং অনেক সময় আমরা দেখব যে আমাদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে। আমরা যদি ম্যানুস্ক্রিপ্টোলজিকে একটা ডিসিপ্লিন হিসেবে কল্পনা করি, তাহলে আমরা দেখব যে এই ডিসিপ্লিনটা একটা ইন্টারডিসিপ্লিনারি ডিসিপ্লিন। তার কারণ ম্যানুস্ক্রিপ্ট বলতে আমরা কেবলমাত্র সাহিত্যের ম্যানুস্ক্রিপ্ট বুঝি না, আমরা বিজ্ঞান, নানাবিধ শাস্ত্র, চিকিৎসা বিজ্ঞান, ব্যাকরণ, গণিত শাস্ত্র, সমস্ত কিছুর ম্যানুস্ক্রিপ্ট আমরা বুঝি। এই ম্যানুস্ক্রিপ্টোলজির হাত ধরে ভারতবর্ষে একটা বিকল্প প্রাচ্য ভাবনার সৃষ্টি হয়েছিল। আমরা জানি যে মূলত ইউরোপিয়ান পণ্ডিত যারা, তারা প্রাচ্যতত্ত্ব তৈরি করছেন।
ইন্দোলজি তৈরি করছেন, বা ওরিয়েন্টালিজম, একটা ওরিয়েন্টাল নলেজ সিস্টেম তৈরি হচ্ছে। এবং ওরিয়েন্টাল ইনস্টিটিউশন যেগুলো ছিল, ফোর্ট উইলিয়াম কলেজ হোক, শ্রীরামপুর মিশন হোক, এশিয়াটিক সোসাইটি হোক, বা পরবর্তীকালে ক্যালকাটা ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটি, সংস্কৃত কলেজ, হিন্দু কলেজ, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে ওরিয়েন্টাল নলেজ তৈরি হচ্ছে, যে ওরিয়েন্টাল নলেজ মূলত ইউরোপিয়ান পণ্ডিতদের মাধ্যমে তৈরি হচ্ছে। আমরা জানি যে যখন উইলিয়াম জোন্স যখন কলকাতায় আসবেন, কলকাতা আসার আগেই তিনি ভারত সম্বন্ধে অনেকটা জেনে গেছিলেন। কেন জেনে গেছিলেন? তার কারণ ভারতবর্ষের নলেজ, এই যে ম্যানুস্ক্রিপ্ট, এই ম্যানুস্ক্রিপ্ট অনেক সংগৃহীত হয়েছে, সেগুলোকে এডিট করা হয়েছে, সেগুলোকে ইংরেজি, জার্মান ভাষায় ট্রান্সলেট করা হয়েছে, এবং তার অনেকটাই উইলিয়াম জোন্স পড়েছিলেন। উইলিয়াম জোন্স সেগুলো পড়ে যখন কলকাতায় আসছেন, তিনি এইরকম একটা বিশ্বাস নিয়ে এসেছিলেন যে তিনি একমাত্র ইউরোপিয়ান হবেন যিনি ভারত সম্বন্ধে সব থেকে বেশি জানবেন। রাজেন্দ্রলাল মিত্র আমাদের সাংস্কৃতিক এবং বৌদ্ধিক চর্চার ইতিহাসে এমন একজন ব্যক্তি যিনি বিকল্প একটা ভারত ভাবনা তৈরি করলেন। রাজেন্দ্রলাল মিত্র বিশেষভাবে মনোনিবেশ করলেন ম্যানুস্ক্রিপ্ট বা পুঁথি সংগ্রহের দিকে। এবার এই যে পুঁথি সংগ্রহ তিনি করছেন, পুঁথি সংগ্রহ করার পর আমরা মূলত দুটো ভাগ দেখি পুঁথি চর্চার। একটা হচ্ছে সংগ্রহ করা, তার সংরক্ষণ করা এবং তার ক্যাটালগিং করা, রাইট? এইটা একটা দিক। আর একটা দিক হচ্ছে সেই পুঁথি সম্পাদনা করা, পুঁথির ভাষ্য রচনা করা, পুঁথি অনুবাদ করা, পুঁথি প্রকাশ করা, এই হচ্ছে, এবং পুঁথি নিয়ে বিচার বিশ্লেষণ বা স্টাডি বলতে যেটা বোঝায় সেইটা করা। তাহলে পুঁথি নিয়ে আমাদের বিদ্যায়তনিক চর্চার দুটো দিক রইল। রাজেন্দ্রলাল মিত্র এই দুটো দিকে বিশেষভাবে মনোনিবেশ করলেন। তিনি ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে পুঁথি সংগ্রহ শুরু করলেন, তার মধ্যে বাংলাদেশও আছে। বাংলাদেশ মানে আমি অবিভক্ত বাংলাদেশের কথা বলছি। এবং তারপর উনি খুব উল্লেখযোগ্য অবদান যেটা ছিল, উনি বিকানের রাজসভা থেকে অজস্র পুঁথি সংগ্রহ করেন এবং সেগুলো সমস্ত ক্যাটালগ করেন। এবং এর ফলে যেটা হলো, এশিয়াটিক সোসাইটিতে তখন তিনি ছিলেন, এশিয়াটিক সোসাইটির প্রসিডিংসে তিনি প্রায় 60খানা প্রবন্ধ রচনা করেছিলেন ভারতের বিভিন্ন প্রদেশ থেকে সংগৃহীত পুঁথির ওপর। তার মধ্যে 50টা প্রবন্ধ তার ছিল শিলালিপি, মুদ্রা ইত্যাদির ওপর, এবং বাকি 10টি প্রবন্ধ তিনি সাহিত্য, বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, গণিতশাস্ত্র, ব্যাকরণ ইত্যাদির পুঁথির ওপর তিনি রচনা করেছিলেন। তিনিই প্রথম আমাদের জানান যে লক্ষণাব্দ বলে, লক্ষণ সেনের নাম অনুসারে লক্ষণাব্দ বলে একটা মানে সময় পরিমাপের, বছর পরিমাপের একটা পদ্ধতি ছিল, যে পদ্ধতির কথা আমরা আগে কেউ জানতাম না, কিন্তু রাজেন্দ্রলাল মিত্র সেই দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেন। রাজেন্দ্রলাল মিত্রের এই ক্রমশ এই সমস্ত প্রয়াসের ফলে 1868 সালে ভারত সরকার একটা বিশেষ অর্থ বরাদ্দ করে এশিয়াটিক সোসাইটিকে, এবং সেই অর্থ বরাদ্দের টাকা নিয়ে রাজেন্দ্রলাল আরও কাজ করতে শুরু করেন। এবং 1880-তে আমরা দেখব যে একটা অ্যানোটেটেড বিবলিওগ্রাফি ম্যানুস্ক্রিপ্টের, যে ম্যানুস্ক্রিপ্ট তিনি সংগ্রহ করছেন তার একটা অ্যানোটেটেড বিবলিওগ্রাফি তিনি প্রকাশ করেন 1880-তে। এশিয়াটিক সোসাইটির প্রসিডিংয়ে 1875 থেকে তিনি নানাবিধ লেখা প্রকাশ করতে থাকেন, যেমন আমি বললাম। এবং এর সঙ্গে সঙ্গে তাকে অনেকে তার সহযোগী হিসেবে এসেছিলেন। তার মধ্যে একজন ছিলেন চন্দ্রকান্ত তর্কালঙ্কার। চন্দ্রকান্ত তর্কালঙ্কার তিনি গ্রভিল গীর্ঘসূত্রের পুঁথি আবিষ্কার করেন। তার জন্ম 1836-এ এবং তার মৃত্যু হয় 1910-এ। তো এইভাবে আমরা দেখব যে একটা বড় সংখ্যক ইন্টেলেকচুয়াল আসছেন যারা 19 শতক এবং 20 শতকে বিবিধ পুঁথি সংগ্রহ করছেন। এবার বিষয় হচ্ছে, আমি আমার কাজের দিক থেকে, আমার গবেষণার দিক থেকে যে বিষয়গুলো নিয়ে গবেষণা করি সেটা হচ্ছে অনুবাদ এবং তুলনামূলক সাহিত্য। এইটা করতে গিয়ে, এবং আমি বললাম যে কারণে আমি আমার গবেষণার কথাটা উল্লেখ করলাম, সেইটা করতে গিয়ে আমি দেখলাম যে ভারতীয় সাহিত্যকে একটা ডিসিপ্লিন হিসেবে বা ভারতীয় সাহিত্যের ইতিহাসকে বোঝার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ম্যানুস্ক্রিপ্ট কালচারকে বোঝা। এবং এই ম্যানুস্ক্রিপ্ট কালচার তো শুধু বাংলার নয়, ভারতের বিভিন্ন প্রান্তের, পৃথিবীর বিভিন্ন প্রান্তের। তো এই ম্যানুস্ক্রিপ্ট কালচারের মধ্যে দিয়ে আমরা ভারতীয় সাহিত্যের ধারণাটাকে আরও বেশি ইনক্লুসিভ বা বৃহত্তর করতে পারবো। তার মধ্যে একটা ইলাস্টিসিটি আসবে, তার একটা প্রসারণ ক্ষমতা আসবে। আমরা প্রত্যেকে জানি যে সাহিত্যের ইতিহাস, যে সাহিত্যের ইতিহাসই হোক না কেন, যে কোনো সাহিত্যের ইতিহাস আমরা কিভাবে সাহিত্যের ইতিহাস সমৃদ্ধ হতে পারে বা সাহিত্যের ইতিহাসকে আমরা লিখতে পারি। সাহিত্যের ইতিহাস লেখার পিছনে আমাদের রয়েছে পুঁথি আবিষ্কারের ইতিহাস।
যদি আমরা পুঁথি আবিষ্কার করতে না পারতাম তাহলে সাহিত্যের ইতিহাস আমাদের কাছে অসমাপ্ত থাকতো। যে কোনো সাহিত্যের ইতিহাসই, বিশেষত ভারতবর্ষের মতো দেশে যে কোনো ভারতীয় সাহিত্যের ইতিহাসই আসলে অসমাপ্ত ইতিহাস। বাংলা সাহিত্যের ইতিহাস সম্পূর্ণত অসমাপ্ত ইতিহাস। কেন সেটা অসমাপ্ত ইতিহাস? তার কারণ বেশিরভাগ পুঁথি আমরা আবিষ্কার করতে পারিনি। যে পুঁথি আবিষ্কার হয়েছে তা আমরা পাঠোদ্ধার করতে পারিনি। যে পুঁথি আমরা পাঠোদ্ধার করেছি তা আমরা অ্যানোটেটেড কোনো ভার্সান, মানে বিবরণমূলক কোনো পাঠ তৈরি করতে পারিনি, তার অনুবাদ তৈরি করতে পারিনি, তার মুদ্রণ তৈরি করতে পারিনি। ফলত সেটা আমাদের অনেক মানুষের সাহিত্য চর্চায় আসেনি, ফলত সেটা সাহিত্যের ইতিহাসের বিষয় হয়নি। তাহলে আমরা দেখব যে পুঁথির প্রতি আমাদের যে অবহেলা এবং অজ্ঞানতা আছে, এর ফলে আমরা সাহিত্যের ইতিহাসের মধ্যে দিয়ে তো আমাদের সংস্কৃতি এবং মনন চর্চার ইতিহাস ধরা থাকে। তো সেই যে ইতিহাসটাকে আমরা ধারণ করছি, মনন চর্চার ইতিহাস বা সংস্কৃতির ইতিহাস আমরা ধারণ করছি, সেইটা আসলে অসম্পূর্ণ। ভেবে দেখুন যে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি যদি আবিষ্কার না হতো তাহলে বাংলা সাহিত্যের ইতিহাস অন্যভাবে লেখা হতো। সেইটা আবিষ্কার হয়েছে বলে আরেকভাবে লেখা হয়েছে। এবার এইভাবে আরও কত হাজার হাজার পুঁথি আছে। আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে বাংলা ডিপার্টমেন্টে 1950 সাল অবধি 7,000 বাংলার পুঁথি ছিল। 7,000 বাংলার পুঁথি আবিষ্কার করা হয়েছিল। দীনেশচন্দ্র সেন বিশেষ উদ্যোগী হয়েছিলেন এবং আমাদের মানে আমরা একদম শ্রেষ্ঠ মনস্বী আমাদের উপাচার্য যাকে পেয়েছিলাম তিনি হচ্ছেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে দীনেশচন্দ্র সেন বলেন যে এরকম নানা জায়গায় পুঁথি টুথি রয়েছে, সব এই পুঁথিগুলোকে সংগ্রহ করতে হবে। এবং সেটা শুনেই আশুতোষ মুখার্জির সঙ্গে সঙ্গে লাফিয়ে ওঠেন, তিনি প্রচণ্ড উৎসাহিত করেন। এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা, দীনেশচন্দ্র সেন তো নিজে পুঁথি সংগ্রহ করছেন, দীনেশচন্দ্র সেনের একজন ভৃত্য ছিলেন, তার বাড়ির কাজের লোক, তার নাম হচ্ছে রামকুমার দত্ত। সেই রামকুমার দত্ত তিনি বাঁকুড়ার পাত্রসায়রের লোক। সেই রামকুমার দত্তকে, দীনেশচন্দ্র নিজে অত সময় পাচ্ছেন না, তো রামকুমার দত্তকে বললেন যে রামকুমার তুমি একটু পুঁথি অনুসন্ধানের কাজে লাগো। তো রামকুমার দত্ত শুধু বাঁকুড়া থেকে বাংলার 2000 পুঁথি সংগ্রহ করেছিলেন। সেই 2000 পুঁথি সংগ্রহ করে নিয়ে এসে দীনেশ সেনকে তিনি দেন। দীনেশ সেন তখন নগেন্দ্রনাথ বসু তখন বিশ্বকোষ রচনা করছেন এবং তাকে বলা হয় শ্রেষ্ঠ প্রাচ্যতত্ত্ববিদ। নগেন্দ্রনাথ বসুকে তখন দীনেশ সেন বললেন যে আমার ভৃত্য রামকুমার 2000 পুঁথি নিয়ে এসছে, এইটা যদি আপনার ভারতকোষ রচনা করতে কোনো কাজে লাগে তাহলে আপনি নিতে পারেন। নগেন্দ্রনাথ বসুকে তখন সেই 2000 পুঁথি দেওয়া হয় এবং তিনি ভারতকোষ রচনা করা শুরু করেন। রামকুমার দত্ত এইভাবে, নগেন্দ্রনাথ বসু দেখলেন যে রামকুমার দত্ত ইতিমধ্যেই তিনি কিন্তু দীনেশ সেনের বাড়ির ভৃত্য, তিনি ইতিমধ্যেই ম্যানুস্ক্রিপ্ট সংগ্রহ করাতে খুব দক্ষ হয়ে উঠেছেন। নগেন্দ্রনাথ বসু তখন রামকুমার দত্তকে কাজে লাগালেন, বললেন তুমি এবার সব জায়গায় ঘুরে 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 পুঁথি সংগ্রহ করো। এভাবে প্রচুর পুঁথি সংগ্রহ করা হলো। নগেন্দ্রনাথ বসু তারপর আশুতোষ মুখার্জিকে বললেন যে এই এত পুঁথি নিয়ে আমি কি করব, এই পুঁথি নিয়ে তো আমার কিছু করার নেই, আমার তো কাজ হয়ে গেছে, এইগুলো যদি কলকাতা বিশ্ববিদ্যালয় কিনে নেয়। তখন 3000 টাকা দিয়ে আশুতোষ মুখার্জি সমস্ত পুঁথি কিনে নিলেন এবং আমাদের ম্যানুস্ক্রিপ্ট লাইব্রেরি ইত্যাদি শুরু হলো। প্রথম ধাপে আমরা 3000 ম্যানুস্ক্রিপ্ট পাই, তারপরে আবার একটা ধাপে আরও কিছু ম্যানুস্ক্রিপ্ট কালেক্ট করা হয় এবং 1000 ম্যানুস্ক্রিপ্ট সেখানে আছে। এভাবে বিপুল ম্যানুস্ক্রিপ্ট আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে জমা হতে শুরু হলো। এইবার আপনারা ভেবে দেখুন 1950-এর দশকে যে 7000 ম্যানুস্ক্রিপ্ট, শুধুমাত্র বাংলার বলছি, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে সংগৃহীত বাংলার ম্যানুস্ক্রিপ্ট 7000 ক্যালকাটা ইউনিভার্সিটিতে আনা হলো। সেই 7000 ম্যানুস্ক্রিপ্টেরই কি আমরা পাঠোদ্ধার করতে পেরেছি? আমরা পারিনি। তার অ্যানোটেটেড বিবলিওগ্রাফি করতে পারিনি, তার সম্পাদনা করতে পারিনি, তার প্রকাশ আমরা করতে পারিনি। তাহলে আমাদের সাহিত্যের ইতিহাস অসম্পূর্ণ থেকে গেল। সেই জন্য ম্যানুস্ক্রিপ্টের চর্চা হচ্ছে আসলে একটা জাতির চর্চা, জাতীয় চর্চা। কারণ ম্যানুস্ক্রিপ্ট এমন একটা কালচার যেটা দেশের সমস্ত প্রান্তে রয়েছে। আপাতভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত নয় বলে যাদের আমরা অশিক্ষিত বলে মনে করি, সেই সমস্ত মানুষের ঘরে ম্যানুস্ক্রিপ্ট রয়েছে। কেউ কারোর বাড়িতে বেড়াতে গেলেন এবং কোনো একটা পুঁথি তার পছন্দ হলো, তখন লিপিকরকে দিয়ে লিখিয়ে নিলেন। আমরা জানি যে 19 শতক এমনকি 20 শতকের শুরুর দিক অবধিও এই পুঁথি যারা লিখতেন সেইটা বিশেষ একটা পেশা ছিল। অনেকে খরা হয়েছে, মানুষ চাষ করতে পারছে না, তাহলে মানুষ কি করবে? তার হাতের লেখা ভালো, সে তখন পুঁথি লিখছে। এবং পুঁথি লেখার এটা এমন একটা পেশা যে পেশার মধ্যে অদ্ভুত গণতন্ত্র ছিল। মেয়েরাও পুঁথি লিখতে পারে এবং জাত পাত ধর্ম নির্বিশেষে মানুষ পুঁথি লেখার পেশায় আসতে পারে। এবং পুঁথি লেখার পেশাটা তখন জনপ্রিয় পেশা ছিল এবং অনেক মানুষের পেট চলতো পুঁথি লেখার পেশায়।
এবার আমরা দেখব তাহলে যে পুঁথির সঙ্গে আমাদের জাতীয় জীবনের একটা সমৃদ্ধি রয়েছে, জাতীয় জীবন ওতপ্রোতভাবে পুঁথির সঙ্গে জড়িয়ে আছে। তাহলে ভারতীয় জাতীয় সংস্কৃতি যদি আমরা অনুসন্ধান করতে যাই, ভারতীয় জাতীয় সাহিত্য বা ভারতীয় সাহিত্য বলে আমরা যদি কিছু অনুসন্ধান করতে যাই, তাহলে আমাদের ফিরে যেতে হবে পুঁথির কাছেই। কারণ পুঁথি হচ্ছে আমাদেরকে এই সমৃদ্ধ সংস্কৃতির রূপকে অনুসন্ধান করতে সাহায্য করে। আমি যে কথা বলছিলাম যে ভারত বিদ্যা বা ভারত তাত্ত্বিকদের কথা, পুঁথির প্রতি একটা আকর্ষণ তো বিদেশিরা তৈরি করেন, ইউরোপীয়রা, কারণ ইউরোপীয়দের ভারতকে জানতে হতো। ভারতকে জানার জন্য তারা দেখলেন যে পুঁথিগুলোকে সংগ্রহ করতে হবে, যে কারণে ভারত সরকার মানে ব্রিটিশ সরকার সেই সময় এশিয়াটিক সোসাইটিকে বিশেষ অনুদান দেয় পুঁথি সংগ্রহের জন্য। এবার এইটা করতে গিয়ে আমরা দেখলাম যে ভারত তত্ত্বের নতুন নতুন ভাবনা আমাদের সামনে উঠে আসছে। কেবলমাত্র সংস্কৃত নয়, সংস্কৃতর বাইরেও যে বিভিন্ন প্রাদেশিক সাহিত্য, প্রাদেশিক ভাষাগুলো আছে, সেই ভাষাতে যে দীর্ঘদিন ধরে মনন চর্চা হয়েছে, সেই মনন চর্চার অনুসন্ধান আমরা এই পুঁথি সংস্কৃতির মধ্যে দিয়ে করতে শুরু করলাম। ফলত ভারত তত্ত্ব, ভারতীয় জ্ঞান, বিজ্ঞান এবং সাহিত্য এর যে কল্পনা আমাদের সামনে তৈরি হলো, সেই কল্পনা কিন্তু পুঁথি সংস্কৃতির মধ্যে দিয়ে ক্রমশ সমৃদ্ধ হতে শুরু হলো। পরবর্তীকালে প্রিন্ট কালচার আমাদেরকে অনেক কিছু দিয়েছে, কিন্তু আমাদের কাছ থেকে তো অনেক কিছু কেড়েও নিয়েছে। এটা আমরা জানি যে পুঁথির যুগে আমাদের স্মৃতি যতটা প্রখর ছিল, প্রিন্টের যুগে আমাদের কাছে ততটা প্রখর নয়। পুঁথির যুগে আমাদের শুনে শুনে মনে রাখতে হতো, সবাই তো পড়তে পারতো না। আজকে আমরা পড়তে পারি, আমাদের কাছে বই আছে, কিন্তু বইটা যেহেতু মুদ্রিত, আমি জানি একাধিকবার সেই বইয়ের কাছে আমরা ফিরে যেতে পারবো। ফলত আমাদের স্মৃতি ক্রমশ কমতে থাকছে। তারপরে একটা সময় পর আমরা দেখলাম যে মুদ্রণেও পরিবর্তন এলো, বইয়ের ব্লার্ব লেখা শুরু হলো, তাই না? যে এই বইয়ে কী আছে সেইটা সম্বন্ধে বইয়ের পিছনে বা ভেতরের মলাটে লেখা হচ্ছে। এর ফলে কি হলো যে আমরা সেইগুলো পড়তে শুরু করলাম, গোটা বইটার পড়ার দরকার হলো না। এবং আমরা যারা স্কুল কলেজে পড়াশুনো করেছি, বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেছি, আমরা জানি যে সবসময় উপন্যাস গোটা না পড়লেও চলে, না পড়লেও কি ভালো উত্তর লিখে দেওয়া যায় সেই উপন্যাস সম্বন্ধে। এবং আজকে ডিজিটাল যুগে এসে আমাদের স্মৃতি আরও চলে গেছে, কারণ আমরা জানি যে এবার যা দরকার সার্চ করলেই আমরা সমস্ত কিছু পেয়ে যাব, ফলত আমরা অনেক কিছু হারাতে থাকছি। ঠিক সেইভাবে এই সমস্ত পদ্ধতিগুলো আমাদের অন্যভাবেও সাহায্য করে। যেমন মুদ্রণের মধ্যে দিয়ে একটা কালেকটিভ স্মৃতি রক্ষিত হয়, গোষ্ঠী স্মৃতি রক্ষিত হয়। আবার ডিজিটালের মধ্যে দিয়েও একটা গোষ্ঠী স্মৃতি রক্ষিত হতে পারে। আমরা ডিজিটাল আর্কাইভ তৈরি করলাম, সেইটা দিয়ে একটা গোষ্ঠী স্মৃতি রক্ষিত হলো, ইত্যাদি ইত্যাদি। সেই জন্য আমরা আজকের ম্যানুস্ক্রিপ্ট স্টাডিজে বা আমাদের হিউম্যানিটিস চর্চায় ডিজিটাল টুলগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা, ডিজিটাল আর্কাইভ তৈরি করা, তার মধ্যে দিয়ে কালেকটিভ স্মৃতিকে রক্ষা করা এবং সেইটা অনেক বেশি মানুষের জন্য অ্যাক্সেসেবল করে তোলা। যেমন পুঁথি তার 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 যে অবয়বের সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতার কারণে অনেক মানুষের কাছে সে তার ফিজিক্যাল কপি হিসেবে পৌঁছতে পারবে না, যে কারণে পুঁথি পড়া হবে এবং পুঁথি শোনা হবে। মুদ্রণের ফলে কি হলো, একটা বইয়ের একই লেখা তার হাজার হাজার কপি তৈরি হতে পারে, যত কপি চাইবো তত কপি তৈরি হতে পারে, ততজন মানুষের কাছে পৌঁছে যেতে পারে। আর ডিজিটাল যুগে কি হলো যে মানুষের কাছে যদি স্মার্টফোন থাকে, তাহলে আর মুদ্রণে কি হচ্ছে, একটা ভ্যারাইটির টেক্সট, সেইটা মানুষকে আলাদা আলাদা করে কালেক্ট করতে হবে। রবীন্দ্রনাথের গোরা, শরৎচন্দ্রের দেবদাস আমি আলাদা আলাদা করে কালেক্ট করলাম। ডিজিটাল যুগে কি হচ্ছে, একটা স্মার্টফোন থাকলেই হবে, একটা স্মার্টফোন থাকলে যত রকমের টেক্সট আছে সব রকমের টেক্সটকে আমি অ্যাক্সেস করতে পারবো। ফলত এর একটা সুবিধা এবং অসুবিধা আছে। সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে কালেকটিভ মেমোরিকে আমরা আর্কাইভ করতে পারবো। অসুবিধা কি? ইন্ডিভিজুয়াল মেমোরি আমাদের চলে যাবে, রাইট? ফলত আমাদের স্মৃতি, ব্যক্তি মানুষ হিসেবে আমাদের স্মৃতি ক্রমশ চলে যাচ্ছে, আর কালেকটিভ মানুষ হিসেবে আমরা আমাদের স্মৃতিকে ওই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধরে রাখছি। ম্যানুস্ক্রিপ্টের মধ্যে দিয়ে যে জাতীয় জীবনের চিহ্নগুলো রয়েছে, ম্যানুস্ক্রিপ্টকে যদি আমরা বারবার এই ডিজিটালি প্রিজার্ভ করতে থাকি, তাহলে একটা বৃহত্তর ইনক্লুসিভ জাতীয় জীবনকে আমরা আর্কাইভ করতে পারবো। ম্যানুস্ক্রিপ্ট কালচার বা পুঁথি নিজেই একটা সাহিত্যিক বর্গ হিসেবে মনে হয়। কীরকম? আমরা যখন সংস্কৃত পুঁথিগুলো দেখছি, সেই সংস্কৃত পুঁথির অনুসরণে কিন্তু বাংলায় পুঁথি লেখা হচ্ছে, সেই অনুসরণে কিন্তু আরবি ফার্সিতেও পুঁথি লেখা হচ্ছে। বিশেষত মুসলমানি পুঁথি সংস্কৃতি যখন মধ্যযুগ থেকে তৈরি হচ্ছে, তার মধ্যে আমরা দেখব যে সংস্কৃত পুঁথির একটা প্রভাব রয়েছে। অন্যদিকে খুব মজার একটা বিষয়, যেটা এই বাংলায় যে মুসলমানি পুঁথিগুলো লেখা হচ্ছে, এই মুসলমানি পুঁথিগুলোর মধ্যে
পাঁচালী ঢঙে পুঁথি লেখা হচ্ছে, অর্থাৎ সংস্কৃত পুঁথির ঢাকে বাংলা পুঁথি লেখা হলো। বাংলায় পাঁচালী একটা অত্যন্ত জনপ্রিয় ছন্দ, বাংলার ঘরে ঘরে পাঁচালী পাঠ হচ্ছে, এবং শ্রীরাম পাঁচালী, সেটা পাঁচালী ছন্দে লেখা, সেইটা কৃত্তিবাসের সেই রামায়ণ অনুবাদ অত্যন্ত জনপ্রিয় সব জায়গায়। এবার এর ফলে বাঙালির পাঁচালী শোনার একটা কান তৈরি হয়ে গেছে। এবার যখন মুসলমান কবি সাহিত্যিকরা তাঁরা পুঁথি রচনার দিকে মনোযোগী হচ্ছেন, তখন তারা যে ছন্দটাকে বেছে নিচ্ছেন সেই ছন্দটা হচ্ছে পাঁচালী ছন্দ। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে দেখুন যে পুঁথির মধ্যে দিয়ে সংস্কৃত পুঁথি বা সংস্কৃত পুঁথির প্রভাব কেবলমাত্র সংস্কৃত পুঁথিতে সীমাবদ্ধ নয়, সেইটা প্রসারিত হচ্ছে। সেটা বাংলা ভাষায় হিন্দু সংস্কৃতি, বাংলা ভাষায় মুসলমানি সংস্কৃতি এবং বাংলা ভাষায় অসাম্প্রদায়িক সংস্কৃতি, সমস্ত কিছুর মধ্যে সেটা প্রসারিত হচ্ছে। এইটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এর ফলে আমরা দেখলাম যে একটা ক্রস কালচারাল জোন তৈরি হচ্ছে, একটা কন্ট্যাক্ট জোন তৈরি হচ্ছে। তবে পুঁথি নিজেই হচ্ছে একটা কন্ট্যাক্ট জোন, যেখানে বিভিন্ন ধর্মীয় বিশ্বাস, বিভিন্ন দর্শনের বিশ্বাস এবং বিভিন্ন ভাষাভাষীর মানুষ একটা জায়গায় এসে মিলিত হতে পারে। তার মানে আমরা যখন কম্পারেটিভ লিটারেচার চর্চা করছি, তখন চর্চা করতে গিয়ে দেখছি যে পুঁথি পাঠের মধ্যে দিয়ে আমরা বহুবিধ সংস্কৃতির অনুসন্ধান করতে পারি, যে কারণে পরবর্তীকালে একটা ডিসিপ্লিনের কথা ভাবা হচ্ছে নতুন করে। এই ডিসিপ্লিনটা এখনও ততটা এস্টাবলিশড নয়, সেটা হচ্ছে কম্প্যারেটিভ ম্যানুস্ক্রিপ্টোলজি। এই কম্প্যারেটিভ ম্যানুস্ক্রিপ্টোলজি হচ্ছে কম্প্যারেটিভ লিটারেচার এবং ম্যানুস্ক্রিপ্ট স্টাডিজ, এই দুটোর একটা ইন্টারফেস। এই দুটোকে এক জায়গায় এনে আমরা কিভাবে পড়তে পারবো। যে যিনি ম্যানুস্ক্রিপ্টোলজি করছেন তিনি বিশেষ বিশেষ ধারার ম্যানুস্ক্রিপ্টের দিকে হয়তো মনোযোগী হচ্ছেন। কম্প্যারেটিভ লিটারেচারের লোকজন দেখলেন যে এই যে ম্যানুস্ক্রিপ্ট কালচার, যেখানে আমি মুসলমানি পুঁথি পাচ্ছি, যেখানে আমি বাঙালি হিন্দুর পুঁথি পাচ্ছি, যেখানে আমি সংস্কৃত পুঁথি পাচ্ছি, এবং যেখানে আরবি ফার্সি শব্দ প্রচুর আছে, কিন্তু পুঁথি রচনা করা হচ্ছে পাঁচালী ছন্দে। এই যে একটা আন্তঃসাংস্কৃতিক অঞ্চল তৈরি হচ্ছে, এই আন্তঃসাংস্কৃতিক অঞ্চলটা কম্প্যারেটিস্টের কাছে খুব কিউরিয়াস এবং ইন্টারেস্টিং স্টাডির একটা জায়গা। তাহলে আমরা বুঝতে পারবো যে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে কিভাবে মনন চর্চার আদান প্রদানগুলো ঘটছে, দেওয়া নেওয়ার জায়গাটা, সেই পরিসরটা তৈরি হচ্ছে। এইটা কম্প্যারেটিভ ম্যানুস্ক্রিপ্টোলজির খুব ইন্টারেস্টিং একটা জায়গা। এছাড়া আমরা দেখব যে ম্যানুস্ক্রিপ্টকে যখন ওরিয়েন্টালিস্টরা বা ইন্দোলজিস্টরা, ইউরোপিয়ান ইন্দোলজিস্টরা, তারা যখন ম্যানুস্ক্রিপ্ট সম্বন্ধে কথা বলছেন, তারা ম্যানুস্ক্রিপ্টকে সবসময় মনে করছেন যে সেটা হচ্ছে একটা টেক্সট। টেক্সট কেমন? টেক্সট হচ্ছে অরিজিনাল টেক্সট। টেক্সট টেক্সট মানে হচ্ছে অরিজিনাল টেক্সট। একে রামানুজন, বিখ্যাত ট্রান্সলেটার, কম্প্যারেটিস্ট, লিটারারি ক্রিটিক, একে রামানুজনের একটা বিখ্যাত এসে আছে, প্রবন্ধ আছে। সেই প্রবন্ধের কথাটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। এই প্রবন্ধ নিয়ে নানা সময় বিতর্কও হয়েছে, যদিও বিতর্কের কোনো কারণ নেই। সেটা হচ্ছে 300 রামায়ণাস। এই 300 রামায়ণাসে একে রামানুজন প্রবন্ধটা শুরুই করছেন একটা সুন্দর গল্প দিয়ে, ছোট্ট একটা গল্প দিয়ে। সেটা হচ্ছে যে রামচন্দ্রের আংটি হারিয়ে গেছে, সোনার আংটি হারিয়ে গেছে। কোথায় হারিয়ে গেছে? সেটা পাতালে পড়ে গেছে। এবার সেই আংটি খুঁজতে হবে। কে খুঁজে আনবে? হনুমান সেই আংটি খুঁজতে যাবে। হনুমান পাতালে সেই আংটি খুঁজতে গেল। পাতালে সেই আংটি খুঁজতে গিয়ে দেখলো যে নাগরাজের রাজত্ব সেখানে, তো ওইখানে আংটি হারিয়েছে। তো হনুমানকে দেখেই তখন নাগ সেনা হনুমানকে ধরে নিয়ে গেছে যে তুমি এখানে কি করে প্রবেশ করলে। হনুমানকে দেখে তখন নাগসেনাদের মনে হয়েছে যে এইটা তো আমাদের নাগরাজের প্রিয় খাবার হতে পারে। তখন একটা প্লেটে হনুমানকে সাজিয়ে নাগরাজের কাছে নিয়ে যাওয়া হয়েছে। এবার নাগরাজের সামনে যেতেই হনুমান তখন করজোরে বলেছেন যে দেখুন, এই ব্যাপার, আমার প্রভু শ্রীরামচন্দ্র, তার আংটি হারিয়ে গেছে, সেইটা খোঁজার জন্য আমি এখানে পাতালে চলে এসেছি। তো তখন নাগরাজ বললেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যখন প্রভু রামচন্দ্রের ভক্ত, তোমাকে ছেড়ে দিচ্ছি এবং আংটিও দিয়ে দিচ্ছি। দিয়ে তখন উনি একজনকে নির্দেশ দিলেন যে রামচন্দ্রের আংটি নিয়ে এসো। তো তিনি তখন একটা সোনার প্লেটে অজস্র সোনার আংটি নিয়ে হনুমানের সামনে হাজির হলেন এবং হনুমানকে বললেন, নিয়ে নাও তোমার প্রভুর যে আংটি। হনুমান এবার বুঝতে পারছে না কোন আংটিটা প্রভুর আংটি, সব আংটি একই রকম দেখতে। একে রামানুজন বোঝাচ্ছেন যে যুগ যুগ ধরে রামচন্দ্রের এই আংটি হারিয়েছে, আর যুগ যুগ ধরে হনুমান এই আংটির অনুসন্ধানে গেছে। দ্যার ইজ নো টেক্সট অফ রামায়ণা।
রামায়ণের কোনো অরিজিনাল টেক্সট নেই। রামায়ণ হচ্ছে আসলে রিটেলিং, রিরাইটিং, বারবার বলা হয়েছে, বারবার বলা হয়েছে, বারবার লেখা হয়েছে। আমাদের পুঁথি সংস্কৃতিও দেখবেন যে বারবার লেখা হচ্ছে, বারবার বলা হচ্ছে, লিপিকররা বারবার লিখছে, এবং এই যে বারবার লেখার ফলে যে প্রক্ষেপগুলো তৈরি হচ্ছে, সেই প্রক্ষেপগুলো তৈরি হচ্ছে অঞ্চল বিশেষে, জাতি বিশেষে, সম্প্রদায় বিশেষে, ধর্ম বিশেষে। তাহলে একটা ম্যানুস্ক্রিপ্টের যে একাধিক রিডিং, এই একাধিক রিডিং আমাদের একাধিক ইতিহাসের সম্মুখীন করে তোলে। উর টেক্সটের কথা আমি কেন বললাম এবং এই গল্পটাই বা কেন বললাম, তার কারণ হচ্ছে ভারত তত্ত্ববিদ ইউরোপীয়রা ম্যানুস্ক্রিপ্টকে উর টেক্সট হিসেবে দেখতেন, যে ম্যানুস্ক্রিপ্ট এটাই অরিজিনাল। কিন্তু ম্যানুস্ক্রিপ্টে তো অজস্র পার্ট হয়, একটা টেক্সট, একটা আর কি বলবো টেক্সট, একটা টেক্সটের অজস্র ম্যানুস্ক্রিপ্ট হতে পারে। রামায়ণের, কৃত্তিবাসী রামায়ণের অসংখ্য ম্যানুস্ক্রিপ্ট আছে, তো অনেক ম্যানুস্ক্রিপ্ট হতে পারে। এবার অনেক ম্যানুস্ক্রিপ্ট হলে কোনো একটাকে আমরা অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট বলতে পারবো না। কম্পারেটিভ ম্যানুস্ক্রিপ্টোলজি এই উর টেক্সটের ধারণার বাইরে চলে এলো। তারা বলছেন যে ম্যানুস্ক্রিপ্ট হচ্ছে আসলে একটা প্লুরালিস্টিক এপিস্টেমোলজি। আমি যদি রামায়ণের ম্যানুস্ক্রিপ্ট ধরি, যে পুনের ভান্ডার খোলাতে হাজার হাজার রামায়ণের ম্যানুস্ক্রিপ্ট রয়েছে, তাহলে এবার রামায়ণের ম্যানুস্ক্রিপ্টকে যদি আমরা ধরে এবার যদি আমরা চর্চা করা শুরু করি, তাহলে সেই চর্চার মধ্যে দিয়ে আমরা কোন দিকে যাব? প্লুরালিস্টিক ম্যানুস্ক্রিপ্টোলজির দিকে যাব, প্লুরালিস্টিক এপিস্টেমোলজির দিকে যাব। এপিস্টেমোলজি মানে হচ্ছে জ্ঞানতত্ত্ব, আর প্লুরালিস্টিক মানে হচ্ছে বহুত্বের কথা। তাহলে আমরা সেই বহুত্বের দিকে এগিয়ে যাব। কম্প্যারেটিস্টের কাছে এইটা খুব ইন্টারেস্টের জায়গা, যে কম্প্যারেটিস্ট মনে করছেন না যে একটা ম্যানুস্ক্রিপ্ট আর একটা ম্যানুস্ক্রিপ্টের থেকে উচ্চ অবস্থানে অবস্থিত। সমস্ত ম্যানুস্ক্রিপ্ট আসলে একটা সমতলে অবস্থিত, সমতট, যে সমতটের কথা স্যার আশুতোষ মুখার্জি ভারতীয় সাহিত্য সম্বন্ধে বলেছিলেন। সেই সমতটে সমস্ত ম্যানুস্ক্রিপ্ট রয়েছে, আর সেই ম্যানুস্ক্রিপ্ট আমাদেরকে কি দিতে পারে? সেই ম্যানুস্ক্রিপ্ট আমাদের দিতে পারে প্লুরালিস্টিক এপিস্টেমোলজি। এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। বহুত্ববাচক একটা জ্ঞান চর্চার দিকে আমাদেরকে নিয়ে যেতে পারে। আর কোন দিকে নিয়ে যেতে পারে? ইন্টারমিডিয়াল রিপ্রেজেন্টেশন। ইন্টারমিডিয়াল রিপ্রেজেন্টেশন মানে যেখানে একাধিক মিডিয়া জড়িয়ে আছে, একাধিক মাধ্যম যেখানে জড়িয়ে আছে। আমরা জানি যে ম্যানুস্ক্রিপ্ট বিভিন্নভাবে লেখা হতে পারে, সেটা ভূর্জপত্রে লেখা হতে পারে, সেটা তালপাতায় লেখা হতে পারে, সেটা তুলট কাগজে লেখা হতে পারে। যেমন বাংলাদেশে সাহিত্যের যে ম্যানুস্ক্রিপ্ট আমরা পাই, সেটা মূলত তুলট কাগজে লেখা হতো। তো এইভাবে নানা রকমভাবে ম্যানুস্ক্রিপ্ট লেখা হতে পারে। ম্যানুস্ক্রিপ্টে নানা রকম অঙ্কন থাকতে পারে, তার নানাবিধ নকশা থাকতে পারে। এই সমস্তটা মিলিয়েই তো একটা টেক্সট তৈরি হচ্ছে। ফলত একটা ম্যানুস্ক্রিপ্ট আমাদেরকে একটা ইন্টারমিডিয়েল রিডিং দিতে পারে। সেইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা কম্প্যারেটিস্টের কাছে খুব আগ্রহের বিষয়। সাইট অফ ডিসকার্সিভ ডিসকোর্স অ্যান্ড রিপোজিটরিজ অফ ইন্ডিজিনাস নলেজ সিস্টেম। এই পুঁথি সংস্কৃতির মধ্যে দিয়ে আমরা আমাদের মনন চর্চার যে তার্কিক সংস্কৃতি, সেই তার্কিক সংস্কৃতিকে অনুসন্ধান করতে পারি, এবং ইন্ডিজিনাস নলেজ সিস্টেম। আমাদের নিউ এডুকেশন পলিসি 2020-তে ইন্ডিজিনাস নলেজ সিস্টেম, লোকাল নলেজ সিস্টেম ইত্যাদির কথা বলা হচ্ছে। কিন্তু সেই সমস্ত কিছুর দিকে এবার আমাদের সমস্ত কথা বলার মধ্যে তো আসলে একটা হুজুগ থাকে, কিন্তু সেই হুজুগের বাইরে গিয়ে আমরা যদি বার্তা অনুসন্ধান করি, তাহলে আমরা দেখব যে সত্যিই যদি আমরা একটা ইন্ডিজিনাস নলেজ সিস্টেমের কথা ভাবি, তাহলে আমাদের প্রচুর ইনভেস্টমেন্ট দরকার ম্যানুস্ক্রিপ্টের পিছনে, প্রচুর ইনভেস্টমেন্ট দরকার ম্যানুস্ক্রিপ্ট বিষয়ে মানুষকে ট্রেন করার জন্য, প্রচুর ইনভেস্টমেন্ট দরকার সেই ম্যানুস্ক্রিপ্টকে এডিট করার জন্য, ট্রান্সলেট করার জন্য এবং পাবলিশ করার জন্য। যদি আমরা সত্যি সত্যি সেটা করতে পারি, তাহলে এই যে ইন্ডিজিনাস নলেজ সিস্টেমের কথা আমরা বলছি বা লোকাল নলেজ সিস্টেমের কথা বলছি, সেইটার দিকে আমরা চমৎকারভাবে এগিয়ে যেতে পারবো, এবং যে দীর্ঘ জ্ঞানচর্চার ইতিহাস সম্বন্ধে আমরা উদাসীন হয়ে আছি, সেই দিকেও আমরা বিশেষভাবে এগিয়ে যেতে পারবো। রামকুমার দত্ত, দীনেশ সেনের ভৃত্য, যার কথা বলছিলাম, তার ছেলে অবিনাশ দত্ত, রামকুমার দত্ত মারা যাওয়ার পর অবিনাশ দত্ত বাবার মতো কাজে লেগে পড়েন তিনি, এবং তিনিও অসংখ্য পুঁথি আবিষ্কার করা শুরু করেন, এবং সেই সমস্ত পুঁথি অবিনাশ দত্ত দিয়ে দেন বঙ্গীয় সাহিত্য পরিষদকে। ফলত বঙ্গীয় সাহিত্য পরিষদেও একটা বড় পুঁথির সংগ্রহ তৈরি হয়। রামকুমার দত্ত এবং অবিনাশ দত্ত এরা দুজনেই বিশেষভাবে সহযোগিতা করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর এবং চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে, কারণ এদের দুজনেরও পুঁথির প্রতি বিশেষ আগ্রহ ছিল। অবনীন্দ্রনাথ ঠাকুরের যে পুঁথির প্রতি বিশেষ আগ্রহ ছিল, সেইটা আমরা বুঝতে পারি যে অবন ঠাকুরের
একটা চমৎকার বই আছে শিশুদের জন্য লেখা বই, এবং সেটা সংস্কৃতের ঢঙে তিনি বাংলায় শ্লোক রচনা করছেন, এবং প্রচুর ছবি রয়েছে। অবন ঠাকুর যেহেতু নিজে চিত্রশিল্পী, প্রচুর ছবি রয়েছেন, এবং ওইটা একটা আধুনিক সাহিত্যের পুঁথি হিসেবে অবন ঠাকুর ওটাকে প্রকাশ করছেন। ওটা নিজেরই লেখা ওনার, মারুতির পুঁথি, মারুতির পুঁথি, হ্যাঁ, মানে হনুমানকে নিয়ে গল্প এবং ছবি এবং সংস্কৃতের আদলে শ্লোক নির্মাণ করছেন। এবং এইটা দেখলে আমরা বুঝতে পারি যে কি চমৎকার ইন্টারমিডিয়াল বা এই যে আন্তর্মাধ্যম একটা পাঠ, সেইটা আমরা পেতে পারি। ছবি রয়েছে, তার চারদিকে নানাবিধ অঙ্কন রয়েছে, সেখানে বাংলায় শ্লোক রয়েছে, সেখানে সংস্কৃত মিশ্রিত বাংলা আছে, কখনো ভুল সংস্কৃত রয়েছে, হ্যাঁ, তো ইত্যাদি মিলিয়ে একটা পাঠ তৈরি হচ্ছে। এখন অবন ঠাকুর এই মারুতির পুঁথিতে গেলেন কিভাবে, বা মারুতির পুঁথি লিখছেন কিভাবে অবন ঠাকুর? তার কারণ অবন ঠাকুর তো এই রামকুমার দত্ত, অবিনাশ দত্ত এদের সঙ্গে পুঁথির কথা জানছেন, বা তার যে পুঁথির আগ্রহ, সেই পুঁথির আগ্রহতে তাকে সাহায্য করা হচ্ছে, এরা সাহায্য করছেন। ফলত অবন ঠাকুরের মধ্যেও একটা পুঁথির প্রতি একটা ন্যাক, ভালোবাসা ইত্যাদি তৈরি হয়। আমরা বটতলার মুদ্রণ সংস্কৃতির কথা জানি, যে বটতলায় একটা সময় প্রচুর পুঁথি সেগুলো অনুবাদ করা হয়েছে এবং প্রকাশ করা হয়েছে। আমরা জানি যে সেই সময়ের বিভিন্ন রাজা, তারা শোভাবাজারের রাজাও, তারা নানাভাবে আর্থিক সাহায্য করেছেন পুঁথি প্রকাশ করার জন্য। আমরা পদ্মাবতী, সৈয়দ আলাউলের পদ্মাবতীর কথা জানি। পদ্মাবতী তো একটা সময় যশোর জেলার মানুষের মুখে মুখে ফিরত, তাদের স্মৃতিতে ছিল, মানে তার পুঁথি পাওয়ার আগে থেকেই, পুঁথি না পাওয়া গেলেও স্মৃতিতে গোটা পদ্মাবতী পাওয়া যেত। এবং অনেক মুসলিম পণ্ডিত তারা অনেক সময় আক্ষেপ করেছেন যে হিন্দু রাজারা যেভাবে পুঁথি প্রকাশের দিকে আগ্রহী বা যেভাবে পয়সা কড়ি দেন, মুসলিম নবাবরা সেইভাবে দেন না, ফলত আমাদেরকে আরও বেশি আগ্রহী হতে হবে আমাদের এই যে একটা জ্ঞান চর্চার বা সাংস্কৃতিক ইতিহাস, সেইটাকে অনুসন্ধান করার জন্য বা সেইটাকে রাখার জন্য। তো আমরা দেখব যে বাংলাদেশ থেকে, মানে এই বাংলা থেকে ইমাম সাগরের পুঁথি বরকত সরকার লিখছেন, ময়মনসিংহ এলাকার মানুষ, এবং ময়মনসিংহ এলাকা থেকে এটা ময়মনসিংহ গীতিকা আবিষ্কারের 100 বছর। দীনেশ সেন আবিষ্কার করে এটা তো প্রকাশ করা হলো, দীনেশ সেন এবং চন্দ্রনাথ বসু, এটা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করা হলো। এবং এই ময়মনসিংহ অঞ্চল থেকে প্রচুর পুঁথিও পাওয়া গেছিল, মুসলমানি পুঁথি। তার মধ্যে একটা খুব বিখ্যাত হচ্ছে ইমাম সাগরের পুঁথি, যেটা বরকত সরকার লিখেছিলেন, এবং আব্দুল জাকার মুন্সি লিখেছিলেন মদিনা কাব্য। এই মদিনা কাব্যটাও একটা পুঁথি। এইগুলো অত্যন্ত বিখ্যাত হয়েছিল। এবং খুব মজার ব্যাপার, এই পুঁথিগুলো মুসলমানি পুঁথি, তো এই পুঁথিগুলোতে লেখা কিন্তু হতো বাঁ দিক থেকেই, যেমনভাবে বাংলা লিখি আমরা, বাঁ দিক থেকে লেখা হতো, কিন্তু পৃষ্ঠা সংখ্যা দেওয়া হতো ডান দিক থেকে। এবং এই পুঁথিগুলোতে হামাদ এবং নাত দুটোই থাকতো। হামাদ মানে হচ্ছে আল্লাহর প্রশংসা, এবং নাত মানে হচ্ছে রসুল্লাহর প্রশংসা। তো এই দুটো থাকতো, যার মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে যে এটা ইসলামী পুঁথি বা মুসলমানি পুঁথি। এবং পৃষ্ঠা সংখ্যা ডান দিক থেকে দেওয়া হচ্ছে, যেমনভাবে উর্দু, অ্যারাবিক লেখা হয়। কিন্তু যেহেতু সেটা বাংলায় লেখা, ওই জন্য বাংলার মতো বাঁ দিক থেকেই পুঁথির মূল যে কন্টেন্ট সেটা লেখা হচ্ছে। ময়মনসিংহের শ্রেষ্ঠ পুঁথিকার হিসেবে মুন্সি আব্দুর রহিমের কথা আমরা জানতে পারি। এই আব্দুর রহিম দীর্ঘদিন কলকাতায় ছিলেন, ফলত কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের পুঁথি রচনার যে সংস্কৃতি, সেইটা আব্দুর রহিমের মধ্যে বিশেষ প্রভাব ফেলেছিল। এবার দেখুন যে এই পুঁথিকারের যে ভৌগোলিক অঞ্চল বা সাংস্কৃতিক অঞ্চলের পরিবর্তন ঘটছে, এর ফলে পুঁথি সংস্কৃতির মধ্যেও একটা পরিবর্তন ঢুকছে। ফলত ময়মনসিংহের পুঁথিতে কলকাতার একটা প্রভাব ঢুকে যাচ্ছে। এইটা হচ্ছে কম্পারেটিভ লিটারেচারের খুব আগ্রহের জায়গা। তাহলে কম্পারেটিভ লিটারেচারের পার্সপেক্টিভ থেকে আমরা যদি এই পুঁথির সংস্কৃতিটাকে বিচার করতে যাই, তাহলে আমরা মানুষের সাংস্কৃতিক চলাচলের যে ইতিহাস, সেই সাংস্কৃতিক চলাচলের একটি নতুন ইতিহাসকে আমরা অনুসন্ধান করতে পারবো। মুসলমানি পুঁথির মধ্যে কিন্তু অনুবাদ সংস্কৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৈয়দ আলাউল যখন রচনা করছেন পদ্মাবতী, সেটাও তো অনুবাদ, মালিক মোহাম্মদ জাইসির অনুবাদ। এছাড়া আমরা দেখব হাতিমতায় অনুবাদ করা হচ্ছে, আমরা দেখব যে তোতা কাহিনী, তুতিনামা অনুবাদ করা হচ্ছে, আমরা দেখব যে আরব্য রজনী, সেইগুলো অনুবাদ করা হচ্ছে। কারণ মুসলমানি পুঁথি সংস্কৃতির একটা বড়, মানে যে মূলত যে 6টা শ্রেণীতে আমরা ভাগ করতে পারি, তার মধ্যে একটা হচ্ছে রোম্যান্টিক প্রণয় উপাখ্যান, একটা হচ্ছে যুদ্ধ নিয়ে বা জঙ্গনামা, আর একটা হচ্ছে ধর্ম বিষয়ক, আর একটা সুফিতত্ত্ব বিষয়ক, একটা পয়গম্বর এবং পীরদের জীবনী বিষয়ক, এবং আর একটা হচ্ছে ভ্রমণ কাহিনী বিষয়ক। তাহলে আমরা দেখব যে এই যে একটা ভৌগোলিক সাংস্কৃতিক অঞ্চল, বাংলাকেই যদি ধরি,
তার মধ্যে থেকে এত রকমের পুঁথি আমরা পাচ্ছি, একদম বাংলায় লেখা, একদম সংস্কৃতে লেখা পুঁথি পাচ্ছি, এবং আরবি ফার্সি বাংলা মেশানো আমরা পুঁথি পাচ্ছি। ফলত একটা একটা ইন্টারঅ্যাক্টিভ স্পেস পুঁথির মধ্যে দিয়ে তৈরি হচ্ছে, যেখানে বিভিন্ন ভাষা ধর্ম সংস্কৃতির মানুষ নিজেদের মধ্যে সংলাপ চালাতে পারে। আমরা দেখব যে পুঁথির মধ্যে দিয়ে সাহিত্য এবং সমাজের যে সম্পর্ক, মানে এখন আমরা সাহিত্য এবং সমাজের সম্পর্ক কিভাবে অনুসন্ধান করি, যে সাহিত্যের মধ্যে কিভাবে সমাজের ছবি ধরা পড়েছে, কিন্তু পুঁথির মধ্যে দিয়ে আমরা কি দেখব, যে সাহিত্য এবং সমাজ পরস্পরের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে, সাহিত্য সমাজে চলে যাচ্ছে, তাই না? মানে মানুষের ঘরের মধ্যে পুঁথি আছে, মানুষ ব্যক্তিগতভাবে সেই পুঁথি পাঠ করতে পারে, আবার মানুষ বেরিয়ে গিয়ে সেই পুঁথি পাঠ করতে পারে, একটা চণ্ডী মণ্ডপে মানুষ বসে সেই পুঁথি পাঠ করতে পারে, গৃহস্থ পুঁথি রাখছে, আবার দেখব যে মন্দিরে মসজিদে ইত্যাদি জায়গাতেও পুঁথি থাকছে। এবং আমরা দেখব যে 19 শতক এবং 20 শতকের শুরুতেও টোল এবং চৌপাঠিতে বিশাশয় মানে অন্তত 120টা পুঁথি থাকতো ছাত্রদের ব্যবহারের জন্য। এবং তার মধ্যে কি কি থাকতো? অমব থাকতো, জুমব থাকতো, মাঘের পুঁথি থাকতো, নৈষদ থাকতো, পিঙ্গল থাকতো, রঘুর পুঁথি থাকতো এবং রামায়ণের পুঁথি থাকতো। অন্যদিকে মসজিদ, মক্তব এবং মাদ্রাসা এইগুলোতে কোরআন, কালাম, কেচ্ছা এবং বয়েতের পুঁথি থাকতো। ফলত প্যারালাল দুটো একদম জ্ঞানচর্চার ধারা তৈরি হচ্ছে টোল, চতুষ্পাঠী, মসজিদ, মক্তব, মাদ্রাসা ইত্যাদির মধ্যে দিয়ে। এবং আমি যেমন আগে বললাম যে পুঁথি লেখা একটা জীবিকা ছিল, তেমন কাগজ তৈরিও একটা জীবিকা ছিল। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর কাছ থেকে আমরা জানতে পারছি যারা কাগজ তৈরি করেন তাদেরকে কাগজই বলা হতো। ফলত এবং কিভাবে কাগজ তৈরি হবে, কিভাবে কালি তৈরি হবে, এই যে ইন্ডিজিনাস টেকনোলজি, সেই টেকনোলজি নিয়েও পঞ্চানন মণ্ডল বিখ্যাত পুঁথি বিশেষজ্ঞ, তার একটি প্রবন্ধ বিশ্বভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। রবীন্দ্রনাথ পুঁথি সংস্কৃতি নিয়ে তিনি আলোচনা করছিলেন এবং তিনি ওখানে বলছেন, লোধ লাহা লোহার গুড়ি, অর্কাঙ্গাব জবাব কুশকুড়ি, গাবের ফল হরিতকি, ভৃঙ্গার্জুন আমলকি, বাবলা ছাল ঝাঁটির রস, ডালিম সেচে করিবে কষ, ভেলার দ্রব্য এক থালি, চারি যুগ না উঠবে কালি। কিভাবে কালি তৈরি করতে হবে এবং সেই কালি কিভাবে দীর্ঘস্থায়ী হবে, এই রকম প্রবাদ, কবিতা ইত্যাদি নানা রকম সেই সময় প্রচলিত বা প্রসারিত ছিল। তামিল ইউনিভার্সিটি তারা ম্যানুস্ক্রিপ্টের স্টাডির ওপর একটা বিশেষ গুরুত্ব দিয়েছে এবং তাদের একাধিক বিভাগ রয়েছে। একটা ডিপার্টমেন্ট রয়েছে, ডিপার্টমেন্ট অফ রেয়ার পেপার ম্যানুস্ক্রিপ্ট নিয়ে, একদম এই কাগজের যে ম্যানুস্ক্রিপ্ট। আর একটা রয়েছে ডিপার্টমেন্ট অফ পাম লিপ ম্যানুস্ক্রিপ্ট, এবং তারা সেইগুলো আর্কাইভ করার চেষ্টা করছেন, তার ট্রান্সলেশন করার চেষ্টা করছেন, কারণ যতক্ষণ না ট্রান্সলেশন হচ্ছে ততক্ষণ অবধি সেই ম্যানুস্ক্রিপ্ট কিন্তু সবার পাঠোপযোগী হচ্ছে না। ফলত ট্রান্সলেশন করা বা মুদ্রণে আনা, কারণ মুদ্রণে আনলে এমন একটা স্ট্যান্ডার্ড লিপির মধ্যে আমরা চলে এলাম যে লিপিটাই আমরা প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত। ফলত মুদ্রণ এবং অনুবাদ এই দুটো খুব জরুরি, এবং এইটার জন্য তারা কি করছেন, নানা রকম ওয়ার্কশপ মেথড তারা ফলো করছেন। যে একটা ম্যানুস্ক্রিপ্ট নেওয়া হলো, নিয়ে একটা বা দুটো ম্যানুস্ক্রিপ্ট নিয়ে একটা ওয়ার্কশপ করা হলো, সেই ওয়ার্কশপে 7 দিন বা 10 দিন ধরে ছেলে মেয়েদেরকে, ট্রেনিদেরকে ট্রেন করা হলো, ট্রেন করে সেই ম্যানুস্ক্রিপ্ট এবার পড়া হচ্ছে, একজন সম্পাদনা করছেন বা একটা গ্রুপ সেটা অনুবাদ করছে। এই ওয়ার্কশপ মেথডের মধ্যে দিয়ে ম্যানুস্ক্রিপ্ট কালচারটাকে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ আমাদের তো এখন মুদ্রণ সংস্কৃতির যুগ, এবং ইতিমধ্যে আবার গোদের ওপর বিস্ফোরণের মতো ডিজিটাল সংস্কৃতি চলে এসছে। ফলত পুঁথির জায়গাটা নেই, ফলত পুঁথি পড়ার যে নলেজ ইত্যাদি সেইগুলো সব আমরা হারিয়ে ফেলছি। আমি তো জানি না, আমি যেটা প্রথমে বললাম যে আমি পুঁথি সম্বন্ধে আমি কিছুই জানি না, কিন্তু আমার যে আগ্রহ বা আজকে বলতে আছে সেইটা হচ্ছে আমার নিজের গবেষণার কারণে, সেটা খুব নিজের স্বার্থের দিক থেকে। তো সেইটা আমাদের মধ্যে যেহেতু হারিয়ে গেছে বা হারিয়ে যাচ্ছে, ওই জন্য এই ম্যানুস্ক্রিপ্টে প্রচুর মানুষকে ট্রেন করা দরকার। যদি আমরা আমাদের নলেজ সিস্টেম বা এই এত শত শত বছরের জ্ঞানচর্চাকে ধরে রাখবো মনে করি, বা সেখান থেকে আমরা কিছু শিখবো মনে করি, তাহলে নিয়মিত ট্রেনিং ছাড়া, ওয়ার্কশপ ছাড়া আর কোনো উপায় নেই। আমরা দেখব যে ম্যানুস্ক্রিপ্টকে তো মাতৃকা শাস্ত্র বলা হয়। মাতৃকা শাস্ত্র, লিপিশাস্ত্র এবং গ্রন্থশাস্ত্র, এই তিনটের মধ্যে একটা আদান প্রদান আমাদের বিশেষভাবে দরকার। অর্থাৎ মাতৃকা শাস্ত্র থেকে গ্রন্থশাস্ত্রের দিকে যাওয়া, লিপিশাস্ত্র বা যারা স্ক্রিপ্টোলজিস্ট, যারা স্ক্রিপ্ট ভালো বোঝেন, তাদেরকে একসঙ্গে নিয়ে বসে এই কাজগুলো করা, সেইটা আমাদের জন্য এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এবং
কম্পারেটিভ লিটারেচার যেহেতু সবসময় ইনক্লুসিভিটির কথা বলে, যে একটা বড় পরিসর, অনেকের জন্য একটা পরিসর তৈরির কথা বলে, সেই জন্য কম্পারেটিভ লিটারেচারের কাছে এই ম্যানুস্ক্রিপ্টটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে উঠছে ক্রমশ, যে কারণে কম্পারেটিভ ম্যানুস্ক্রিপ্টোলজির কথা ভাবা হচ্ছে। এবং মূলত প্রফেসর টি.এস. সত্যনাথ, দিল্লি ইউনিভার্সিটির দিল্লি কম্পারেটিস্টের লোকজন, তারা কম্পারেটিভ ম্যানুস্ক্রিপ্টোলজির কথা ভাবছেন এবং তারা ম্যানুস্ক্রিপ্ট নিয়ে প্রায় 1 দশক জুড়ে চর্চা করছেন। আমরা দেখব যে প্রফুল্লচন্দ্র পাল আমাদের যখন মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস ডিপার্টমেন্টের 50 বছর পূর্ণ হচ্ছে, সেই সময় একটি স্মারক গ্রন্থ প্রকাশ করা হয় এবং সেখানে প্রফুল্ল কুমার পাল বাংলা পুঁথি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলা পুঁথির যে দীর্ঘদিনের সম্পর্ক, সেই সম্পর্ক বিষয়ে তিনি আলোচনা করেন এবং সেখানে তিনি উল্লেখ করেন যে কীভাবে ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, জগৎবন্ধু ভদ্র, অক্ষয়চন্দ্র সরকার, শারদাচরণ মিত্র, বিনোদ বিহারী কাব্যতীর্থ এবং দীনেশ সেন তারা নিয়মিত বিভিন্ন জায়গা থেকে পুঁথি সংগ্রহ করতেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই মানুষজন, এই পণ্ডিত ব্যক্তিরা, তারা 400টি পুঁথি, সেই সময় 400টি পুঁথি সংগ্রহ করে এশিয়াটিক সোসাইটির হাতে তারা তুলে দিয়েছিলেন। এবং বসন্তরঞ্জন রায়, বিদ্যুৎ বল্লভ, তার সহযোগিতায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে সনত কুমার মুখোপাধ্যায় ছিলেন মেদিনীপুরের একজন সেটেলমেন্ট অফিসার। সেই সনত কুমার মুখোপাধ্যায়ের সংগ্রহে প্রচুর পুঁথি ছিল এবং বসন্তরঞ্জন রায়ের মধ্যস্থতায় সেই পুঁথিগুলো 1920 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়। এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে একজন করণিক ছিলেন, ক্লার্ক, তার নাম হরিদাস পালিত। সে হরিদাস পালিত নিজে পুঁথির বিষয়ে খুব আগ্রহী ছিলেন এবং অজস্র পুঁথি তিনিও সংগ্রহ করেছিলেন, যেগুলো তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়কে দিয়ে দেন। এবং 1953 সালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই পুঁথিশালায় একজন অধ্যক্ষ নিয়োগ করেন এবং 6জন ছাত্রকে মাসিক 30 টাকা বৃত্তি দেওয়া হতো এই ম্যানুস্ক্রিপ্ট লাইব্রেরিতে কাজ করার জন্য। ফলত বিশ্ববিদ্যালয় খুব গভীরভাবে এই ম্যানুস্ক্রিপ্ট চর্চাকে অনুপ্রাণিত করার এবং এটাকে খুব সিরিয়াসলি কলকাতা বিশ্ববিদ্যালয় দেখেছিলেন। ম্যানুস্ক্রিপ্টের ট্রান্সলেশন কেন দরকার বা কেন কম্পারেটিভ পার্সপেক্টিভ থেকে ম্যানুস্ক্রিপ্টকে পাঠ করা দরকার, আমরা জানি যে কম্প্যারিজন খুব পুরনো একটা পাঠ পদ্ধতি। কম্পারেটিভ লিটারেচার অপেক্ষাকৃত নতুন একটা ডিসিপ্লিন হলেও কম্প্যারিজন তো খুব পুরনো একটা পাঠ পদ্ধতি। সেটা আমরা একেবারে প্রাচীন কাল থেকে দেখে আসছি যে নানা কিছুর সঙ্গে নানা কিছুর আমরা কল্পনা করি। এবং সংস্কৃত বিভিন্ন শাস্ত্রে, গল্পে, তর্কশাস্ত্রেও আমরা সেই কম্প্যারিজনের কথা জানতে পাই। যে একজন সমভূমির মানুষ, তিনি মরুভূমিতে গেছেন, এবার মরুভূমিতে গেলে তিনি কি দেখতে পাবেন? উট দেখতে পাবেন, কিন্তু উট কোনটা তিনি কি করে জানবেন? তিনি তো কখনো উট দেখতে পাননি। তো তখন একজন মরুভূমির মানুষ বললেন যে তুমি এমন একজন প্রাণী দেখতে পাবে যে প্রাণীকে তুমি কখনো দেখোনি, জানবে সেইটাই উট। তাহলে এই যে যা আমি দেখিনি, যা আমার জ্ঞানে নেই, সেই না থাকা দিয়ে আমি একটা জ্ঞান অর্জন করছি, তাই না? এবার আবার না থাকা দিয়ে আমার নাস্তি, জ্ঞানের এই নাস্তি দিয়ে আর একটা অস্তিকে আমি অনুসন্ধান করা, এইটাও একটা তুলনা। বা একজন সমভূমির মানুষ, তিনি অরণ্যের মধ্যে যাবেন, এবার অরণ্যের মধ্যে গিয়ে একজন আরণ্যক বা অরণ্যবাসীর সঙ্গে তার দেখা হলো, তিনি বললেন যে অরণ্যের মধ্যে গেলে তুমি গবয় দেখতে পাবে। এবার গবয় কেমন তিনি জানেন না, তখন বলা হলো যে গরুর মতো দেখতে গবয়। এবার গরুর মতো দেখতে যদি গবয় হয়, তাহলে এই যে একটা উপমা আসছে, তাহলে গরুর মতো যা দেখতে তা গবয়। এই যে তুলনার পরিসর তৈরি হচ্ছে, এই পদ্ধতিগুলো অনেক পুরনো। তুলনামূলক সাহিত্য নতুন। তুলনামূলক সাহিত্যের কাজ শুধুমাত্র তুলনা করা নয়, তুলনামূলক সাহিত্যের কাজ হচ্ছে একটা পাঠের মধ্যে দিয়ে, একটা টেক্সটের মধ্যে দিয়ে কীভাবে বৃহৎ জ্ঞানকে অনুসন্ধান করা যায়। যেমনভাবে বললাম যে আমরা যদি এই কটা পুঁথি নিয়ে, বাংলার 2-4টে পুঁথি নিয়েই আমরা বসি, তাহলে আমরা বুঝতে পারবো যে হিন্দু মুসলিম পরস্পর কীভাবে জ্ঞান চর্চার আদান প্রদান করছে, তার মধ্যে কীভাবে সুফি সংস্কৃতি আসছে, তার মধ্যে কীভাবে আরবি ফার্সি কালচার আসছে, কীভাবে তার মধ্যে রামায়ণে শ্রীরাম পাঁচালীর প্রভাব দেখা যাচ্ছে। কম্পারেটিভ লিটারেচারের কাজ হচ্ছে এইটা করা। তো এইটা হচ্ছে কম্পারেটিভ লিটারেচার। তো এইটা পুঁথির, যে কারণে কম্পারেটিভ স্টাডি ম্যানুস্ক্রিপ্টোলজির ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয় এবং কম্পারেটিস্টের কাছেও ম্যানুস্ক্রিপ্টোলজি খুব আগ্রহের একটা
বিষয়। আমার এই বিষয়ে আগ্রহ খুবই খুবই সাম্প্রতিককালে তৈরি হয়েছে। জাস্ট 1 বছর হলো যখন আমি আমার গবেষণা করাটা শুরু করলাম। তার আগে আমার খুব একটা ধারণাও ছিল না, এবং এই প্ররোচনাটা আমি পেলাম আসলে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে। আমাদের বিশ্ববিদ্যালয়ের এমনিই এত কিছু আছে, এবার বিশ্ববিদ্যালয় নিয়ে যখন আমি গবেষণা করতে শুরু করলাম তখন আমি দেখলাম যে এই দিকগুলো না ভাবলে বা না গেলে আমি ঠিক ইন্ডিয়ান লিটারেচারের যে পরিসরটা বা যে ভারতীয় সাহিত্যের যে ইতিহাস, তার যে জ্ঞানের ইতিহাস, সেইটাকে ঠিক বুঝতে পারবো না। ম্যানুস্ক্রিপ্ট তো সবসময় আমাদের একাধিক পাঠ দেয়। একটা ম্যানুস্ক্রিপ্ট মানে আসলে অনেক পাঠ। আমি যেমন বললাম যে লিপিকররা যখন লিখতেন, সবাই জানি আমরা এটা, নানা রকম প্রক্ষেপ তৈরি হতো, ফলত একটা ম্যানুস্ক্রিপ্ট আমাদের অসংখ্য পাঠ দিতে পারে। আপনাকে জানা আমার ফুরাবে না। যত ম্যানুস্ক্রিপ্টের সম্মুখীন হব তত আমরা নতুন নতুন পাঠ পাবো। একই বিষয়ের মানে একই গ্রন্থের আমরা একাধিক পাঠ পেতে পারি। আমি খুব জনপ্রিয় একটা গান, সেই গানটা আমার মনে হলো যে খুব রূপকার্থে হলেও কিছুটা প্রত্যক্ষত এবং কিছুটা পরোক্ষত ম্যানুস্ক্রিপ্টের জন্য খুব সত্যি। জাতিস্বর সিনেমায় একটা গান ছিল, এই গানটা আমরা সবাই জানি। এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী, কবেকার পুঁথির শোলক তোমার মতোই অশ্রুমতি। এই যে দেখুন, বারবার পুঁথি প্রবাদের মতো ফিরে আসছে না? এবং আমি বক্তৃতার শুরুর দিকে বলছিলাম যে রবীন্দ্রনাথের লেখাও যদি আমরা দেখি, যে পুঁথি এই শব্দটা আমাদের একেবারে সামাজিক জ্ঞানচর্চার ক্ষেত্রে বা নিত্যদিনের ব্যবহৃত কথায় কিভাবে বারবার ফিরে ফিরে এসেছে, আমরা বারবার ব্যবহার করেছি। কেন করেছি সেইটা প্রমাণ করে যে কিভাবে আমরা পুঁথি সংস্কৃতির মধ্যে ছিলাম। এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী, কবেকার পুঁথির শোলক তোমার মতোই অশ্রুমতি। এই পুঁথির শোলকের কথা এই জন্য বলা হচ্ছে কারণ এই পুঁথি দিয়ে আমাদের মধ্যে রোম্যান্টিক চেতনা তৈরি হচ্ছে, আমাদের জ্ঞান চর্চা তৈরি হচ্ছে, আমাদের ইতিহাস বোধ তৈরি হচ্ছে, আমাদের কল্পনা তৈরি হচ্ছে। অশ্রুর একটি ফোঁটায় জন্ম আমার মরণ, নীরবে জাতিস্বরের গল্প বলা তোমার ধরন। এই পুঁথির মধ্যে দিয়ে পুঁথির এই যে একাধিক পাঠ আমরা বারবার পাই, যুগ যুগ ধরে লিপিকরদের হাতে পুঁথি বেঁচে আছে। পুঁথি যেন জাতিস্বরের মতো, মানে একটা পুঁথি তার আগের জন্মের কথা বলছে, তার আগের পুঁথির কথা বলছে, এইভাবে যেন একটা জ্ঞানচর্চার ধারা রয়েছে। পুঁথি নিজেই যেন সে জাতিস্বর হয়ে ওঠে আমাদের কাছে, আমাদেরকে সে যে জ্ঞানটা দেয়। এবং এই জন্য একটা পুঁথির মানে একই বিষয়ের অসংখ্য পুঁথির পাঠ, তার মধ্যে যেন অনুবাদ রয়েছে। পুঁথির ভাষ্য থাকে প্রচুর, পুঁথিকে ব্যাখ্যা করা হয়, তার ক্রিটিক্যাল অ্যানোটেশন থাকে, টিকা থাকে। এই টিকা ভাষ্যগুলো আসলে অনুবাদের মতো কাজ করে। ভারতীয় অনুবাদের কথা যদি আমরা বলি, তাহলে একটা পুঁথির যে টিকা এবং ভাষ্য লেখা হচ্ছে সেটাও আসলে অনুবাদ। ফলত পুঁথির মধ্যে ট্রান্সলেশন এবং কম্প্যারেটিভিজম খুব খুব কম্পোজিট হয়ে রয়েছে আর কি। তো সেই জন্য এইটা আমার খুব মানে হালকা ছলে হলেও এটা খুব আমার পুঁথির জন্য খুব গুরুত্বপূর্ণ মনে হয় যে এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী, কবেকার পুঁথির শোলক তোমার মতোই অশ্রুমতি। থ্যাংক ইউ। যদি কারো কিছু বলার থাকে, কারো কোনো মন্তব্য থাকে, কিছু অ্যাড করার থাকে, বলতে পারি। হ্যাঁ, আমাকে একটুখানি ওই জায়গাটা আরেকবার বলবেন। হ্যাঁ, যেটা বললেন না পৃষ্ঠের সংখ্যা ডান দিক থেকে দেওয়া থাকে, এটা তো লেখাটা তো বুঝলাম, লিখছে এইভাবে হিন্দু আলিটা মেনটেন করে ডান দিকে কিভাবে বুঝতে পারলেন নাম্বারটা? ও আচ্ছা, না মানে তারা কি করতেন যে মুসলমানি পুঁথি লেখা হচ্ছে, প্রচুর আরবি ফার্সি শব্দ আছে, এবার বাংলার মতো বাংলায় যেমন লেখা হয় সেইভাবেই লেখা হচ্ছে, কিন্তু পৃষ্ঠা সংখ্যাটা সবসময় ডান দিকে দেওয়া হতো। আর হচ্ছে ওই ইয়েটা ওটা যে মুসলমানি পুঁথি, তার চিহ্ন হিসেবে সবসময়ই ওই আল্লাহ এবং রসুল্লাহর প্রশংসা সূচক যে চিহ্নগুলো, সেই চিহ্নগুলো দেওয়া থাকে। নাম্বারটা মানে এই ধরুন আপনার বই, হ্যাঁ এই যে লিখছি, হ্যাঁ নাম্বারটা এই কোণায় দিচ্ছি ডান দিকে, হ্যাঁ, আর নিচের ডান দিকে, ও নিচের ডান দিকে 1 পরে আমরা দিচ্ছি এবং 2 এইভাবে দিচ্ছি, তাই তো? এই কনসেপ্টটা তো এখনো অনেক বইতে আছে। হ্যাঁ, কিন্তু এইটা তো রয়েছে এখন, তো সে তো মাইক্রোসফটেও আমরা ডান দিক, বাঁ দিক, মাঝখানে, ওপরে, নিচে সব জায়গায় দিতে পারি, সেটা তো ডিজাইনের জন্য। কিন্তু ওরা যখন এটা করছেন, এইটা মাথায় রেখে করা হচ্ছে যে হ্যাঁ ইন্টেনশনালি, যে আমি বাংলাটা ডান দিক থেকে লিখতে পারবো না, আর আমি যদি বাংলায় না লিখি তাহলে সাধারণ মানুষ বুঝতে পারবে না, তাহলে আমাকে বাংলাতেই লিখতে হবে, বাংলাটা বাঁ দিক থেকে লিখছি। কিন্তু এইটার মধ্যে এইটা যে স্বতন্ত্র, এইটা যে একটা অন্য সংস্কৃতি থেকে আসছে, সেইটার চিহ্ন হিসেবে ডান দিকে পৃষ্ঠা সংখ্যা দেওয়া, এবং হচ্ছে ওই যেটা বললাম হামাদ এবং নাথ, এইটা সবসময় দেওয়া থাকে। হামাদ এবং নাথ ডান দিকে পৃষ্ঠা সংখ্যার থেকেও বড় হচ্ছে হামাদ এবং নাথ।
হামাদ এবং নাতে হচ্ছে আল্লাহ এবং রসুল্লাহর প্রশংসা সূচক চিহ্ন আর কি। তো ওই জন্য হামাদ এবং নাতটা সবসময় দেওয়া থাকতো, যেটা দিয়ে বোঝা যেত যে এটা মুসলমানি পুঁথি বা মুসলমানি সংস্কৃতি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বরকত সরকারের যে পুঁথি ছিল সেই পুঁথিটার নাম হচ্ছে ইমাম সাগরের পুঁথি, আর আব্দুল জাকার মুন্সির যে পুঁথিটা সেই পুঁথিটার নাম হচ্ছে মদিনা কাব্য। আব্দুল জাকার মুন্সি মদিনা কাব্য, আর বরকত সরকার হচ্ছে ইমাম সাগরের পুঁথি। মারুতির পুঁথি, মানে ওই বইটার নাম হচ্ছে মারুতির পুঁথি, ওটা পাওয়া যায়। ওটা না, ওটা বই, ওটা অবন ঠাকুরের লেখা বই, সেই বইটার নাম হচ্ছে মারুতির পুঁথি। আমি বলছি যে এই যে মারুতির পুঁথি অবন ঠাকুর বললেন, পুঁথি শব্দটা কেন ব্যবহার করলেন, বা এই যে মারুতির পুঁথি যদি পড়ো তাহলে দেখবে এটার মধ্যে একটা পুঁথির মতো ব্যাপার আছে আর কি। আমি বলছি অবন ঠাকুর এইটা কেন করলেন, তার কারণ হচ্ছে অবন ঠাকুরের পুঁথির প্রতি আগ্রহ ছিল, এবং এই যে আমাদের অবিনাশ দত্ত এবং রামকুমার দত্ত, এরা দুজন, বিশেষত রামকুমার দত্তের সঙ্গে অবন ঠাকুরের একটা যোগাযোগ ছিল, এবং রামকুমার দত্ত অনেক পুঁথিও এনে দিয়েছিলেন। আমি বলছি যে পুঁথির প্রভাবটা কি, অবন ঠাকুরের নিজের সাহিত্য রচনার মধ্যেও পুঁথির একটা প্রত্যক্ষ প্রভাব আমরা দেখতে পাই, এবং তার প্রমাণ হিসেবে মারুতির পুঁথি নাম দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, ভেতরেও লেখাটা অনেকটা পুঁথির ঢঙেই করা হচ্ছে। না, একেবারে এখনকার সময়ের বাংলা শব্দ মুদ্রণ করে লেখা হচ্ছে। হ্যাঁ, কিন্তু মানে ওই যে অবয়বটা, যে নির্মাণটা, যে ডিজাইন, সেইটা পুঁথির মতো করা হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ।